স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা ঢাকায় জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির। উৎসবমুখর পরিবেশে হবে ভোট, নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। লেবাননের ত্রিপোলিতে দুটি আবাসিক ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে 14, 8 জনকে জীবিত উদ্ধার। এবারে বিস্তারিত। বিএনপির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 2001 সালে বিএনপি যখন জনগণের সমর্থনে সরকার গঠন করে তখন বাংলাদেশের গায়ে ছিল দুর্নীতির তকমা। বেগম খালেদা জিয়ার সরকার 2006 সালে যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হন। রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা 9 আসনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। দেশ গঠনের কাজে নামতে হবে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও অসংখ্য ত্যাগের মধ্য দিয়ে জনগণ যে ভোটাধিকার ফিরে পেয়েছে তা ব্যবহার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের সবচেয়ে বড় দায়িত্ব। বলেন, 12 তারিখের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাইয়ের দিন নয়, এটি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার দিন। বিএনপি সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার রাস্তাঘাট, কালভার্ট, হাসপাতাল সংস্কার ও নির্মাণ এবং জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই দেশে যে দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ঢাকার দোহার জয়পাড়া বড় মাঠে চলছে ঢাকা 1 আসনের জামায়াতের নির্বাচনী জনসভা। জামায়াতে ইসলামী বাংলাদেশের এই জনসভাকে কেন্দ্র করে বিকাল থেকেই জনসভাস্থলে আসতে শুরু করেন জামায়াতের সমর্থক ও নেতাকর্মীরা। শেষ সময়ের এই নির্বাচনী জনসভায় নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ঢাকা 1 আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ছাড়াও এই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নতুন সংযোজন পোস্টাল ভোট। এবার প্রথমবারের মতো প্রবাসী ও দেশে 15 লাখেরও বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন। তবে শুরু থেকেই নানা বিতর্ক, চ্যালেঞ্জের মুখে ভোটদানের এই পদ্ধতি। পোস্টাল ভোটের কারণে এবার ভোটের ফল পেতে দেরি হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটদানে জালিয়াতি, গণনা বিতর্ক, ভোটের গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়া সহ নানা অভিযোগে যুক্তরাষ্ট্র, ভারত ও কানাডার মতো অনেক দেশেই পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক পুরনো। এমন প্রেক্ষাপটের মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করছে বাংলাদেশ। তবে বাহরাইন, সৌদি আরব ও কুয়েত সহ বিভিন্ন দেশের প্রবাসীর বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট পাওয়া গেলে শুরুতেই বিতর্কের মুখে পড়ে পোস্টাল ভোট। কারচুপি, ভোটের গোপনীয়তা ভঙ্গসহ রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে পদ্ধতিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই প্রার্থীর নাম বা ছবি ছাড়া প্রবাসীদের ব্যালট পাঠানো ও প্রবাসীদের আগেভাগে ভোট দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ডাকযোগে ব্যালট পৌঁছানো ও তা ফেরত আনার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখতেই আগাম এই পদক্ষেপ। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার পর পোস্টাল ব্যালট দেশে এলে তা বাতিল হবে। আমাদের হিসাবে ছিল ম্যাক্সিমাম 1 মাস যাওয়া আসা। 1 মাসের জায়গায় আমরা কিন্তু মোর দেন 40 ডেজ দিয়েছি যাতে এটা গিয়ে ফেরত আসে। তারপরে কি হলো, ইউএসএতে তুষারপাত হলো, কানাডাতেও ঝড়, কোনো দেশে পোস্টালের স্ট্রাইক। জানুয়ারির ফার্স্ট উইকে পৌঁছার পরে এখনও কিন্তু ভোটাররা পান না, এরকম আছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্য বলছে, 3 ফেব্রুয়ারি দুপুর 12টা পর্যন্ত প্রায় 3 লাখ প্রবাসী ভোটার ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠিয়েছেন। ঠিকানা না পাওয়ায় ভোট ছাড়াই ফেরত এসেছে অন্তত 11,000 ব্যালট। দেশের পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি যুক্ত করে আগের ব্যালটের পরিবর্তন এনেছে ইসি। স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড ও বিশেষ সফটওয়্যার ব্যবহার করায় এই পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই দাবি ইসির। ভোটার কিউআর কোড স্ক্যান না করলে বাতিল হবে সেই ভোট। বিভিন্ন দেশে দেখা যায় যে একজনের ভোট আরেকজনের দিচ্ছে, সুন্দর করে পোস্ট বক্সে ফেলছে। রিটার্নিং অফিসারের কাছে যখন ফেসিয়াল ভেরিফিকেশন হবে, যখন দেখা যাবে যে এটা ম্যাচ করতেছে না,
বা সেকেন্ড টাইম সে ফেসিয়াল ভেরিফিকেশনটা ম্যাচ করে সে সাবমিট করে নাই, সেক্ষেত্রে স্ট্রেট এই ব্যালট বাতিল হয়ে যাবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট এবং বড় পরিসরে পোস্টাল ব্যালট গণনার বাড়তি চাপের কারণে ফলাফল প্রকাশে অতীতের চেয়ে বেশি সময় লাগবে বলে জানিয়েছে ইসি। যে ব্যালট স্ক্রুটিনাইজ করবেন গণনার সময় ওনার কিন্তু 2 পাতার 119টা সিম্বল দেখতে হচ্ছে। একটায় টিক দেখা গেল, আরেকটা সেকেন্ড পেজে আরেকটা জায়গায় টিক হয়ে গেছে। টিক ক্রসটাও তো এটা যেই কলম দিয়ে করছেন এটাও তো দেখতে সময় লাগবে, কনফার্ম করতে হচ্ছে। সো এই জন্য এখানে সময় যাচ্ছে। হিউম্যান বিইং কাউন্ট করবে, ম্যানুয়ালি কাউন্ট করবে, এখানে সময় এক্সট্রা লাগবে। পোস্টাল ব্যালট গণনা কার্যক্রম দ্রুত করতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ জনবল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সবকিছু ছাপিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আধুনিক প্রযুক্তির এই ভোট পদ্ধতি দেশের নির্বাচন ব্যবস্থায় কতটা আস্থা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারে তা এখন দেখার অপেক্ষা, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে নির্বাচন ও গণভোটে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার ভোটে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 37টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। ভোট কারচুপির সুযোগ নেই জানিয়ে ভোটের দিন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। কোনো থ্রেট নাই, পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। রাস্তাঘাট সরু, ওইরকম ইনএক্সেসেবল, এইসব চিন্তা ভাবনা করে পরবর্তীতে আমরা এই প্রোগ্রামের বাইরে যে আরো 37টা ভোট কেন্দ্র চিহ্নিত করছি, যেখানে আমার পুলিশ অফিসারের সংখ্যা 7 জন করে থাকবে। আসন্ন জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা বা এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী গত রাত 12টা থেকে আগামী 12 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত মোট 4 দিন ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংক অ্যাপের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানো বন্ধ থাকবে। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নির্দেশনা জারি করে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রতিবার সর্বোচ্চ 1,000 টাকা পাঠাতে পারবেন। এভাবে দৈনিক লেনদেন করা যাবে সর্বোচ্চ 10,000 টাকা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপ সেবা ব্যবহার করে একে অপরকে টাকা পাঠানোর সেবা বন্ধ থাকবে। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের সমাজের মূলধারার নেতৃত্বে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া নির্বাচনী ভাষণে তিনি বলেন, বিগত দিনে জামায়াতের যারাই জনপ্রতিনিধি হয়েছেন কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি। জামায়াত আমির বলেন, ধর্মীয় পরিচয়ে কেউ আঘাত করার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। তরুণদের জন্য নতুন বাংলাদেশ গড়ারও আশ্বাস দেন তিনি। মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। প্রিয় দেশবাসী, জনগণ চায় একটু নিরাপত্তা, সুশাসন আর ইনসাফ। তাই আগামীর বাংলাদেশকে এসব অঙ্গীকার এবং মূল্যবোধের আলোকে সাজাতে চাই। পেশাদার সেনা সদস্যদের র্যাবে পাঠানোর পর তারা খুনি হিসেবে ফিরে আসতেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনটাই বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যতে তিনি র্যাবের বিলুপ্তি চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন র্যাবের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার বিরুদ্ধে 104 জনকে গুমের পর হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে প্রসিকিউশন। এ মামলায় সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। তার সাক্ষ্যতে উঠে এসেছে পেশাদার বাহিনীর অপেশাদার কর্মকাণ্ডের বিভিন্ন দিক এবং গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতির বিষয়। পরে সাবেক সেনাপ্রধানের সাক্ষ্যের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত,
কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। ইকবাল করিম ভূঁইয়া আদালতকে জানান, র‍্যাব থেকে অনেকে অপরাধের কলঙ্ক নিয়ে সেনাবাহিনীতে ফেরত এসেছেন। জিয়াউল আহসান তাদেরই একজন। তিনি যেটা বলেছিলেন যে সেনাবাহিনী থেকে আমরা ভালো পেশাদার অফিসারদেরকে র্যাবে পাঠাতাম, তারা যখন ফেরত আসতো আর্মিতে তখন আমরা পেতাম যে তারা একটা পেশাদার খুনিতে পরিণত হয়েছে। র্যাব মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল, সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল আহসান সেটা মানতেন না। সাবেক সেনাপ্রধানের সাক্ষ্যের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী। সেনাবাহিনীর সমস্ত সদস্য ডিহিউম্যানাইজ অর্থাৎ অমানুষ। গত 40 বছর যাবৎ এটাই নাকি হয়ে আসছে। উনি গত 40 বছর ডিহিউম্যানাইজ ছিলেন, এখন উনি মনে হয় মানুষ হয়েছেন। 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে দুটি আবাসিক ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। সোমবার লেবাননের দমকল বাহিনীর প্রধান ইমাদ ক্রেইস জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় ধসে পড়া ভবন দুটির উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলেও জানানো হয়। ভবন দুটিতে মোট 22 জন বাসিন্দা বসবাস করতেন বলে জানিয়েছে লেবানিজ কর্তৃপক্ষ। রোববার ত্রিপোলির বাব আত তাব্বানে এলাকায় পুরনো দুটি ভবন ধসে পড়ে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ত্রিপোলিতে বেশ কয়েকটি পুরনো ভবন ধসে পড়েছে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা ঢাকায় জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির। উৎসব মুখর পরিবেশে হবে ভোট, নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। লেবাননের ত্রিপোলিতে দুটি আবাসিক ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে 14, 8 জনকে জীবিত উদ্ধার। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।